আমাদের সাথে ফরিদা ইয়াসমিন এবং আমানুল্লাহ কবির রয়েছেন স্টুডিওতে। আমরা আলোচনায় যেতে চাই। শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, গতকাল থেকেই আমরা দেখছি যে টেকনাফের কাউন্সিলর একরামুল নিহত হওয়ার ঘটনাটি নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমও আসলে এই বিষয়টি নিয়ে বেশ সোচ্চার এবং সরব আমরা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে এই কাউন্সিলর একরামুল নিহত হওয়ার এই ঘটনাটি মাদক বিরোধী অভিযান যে চলছে সেটিকে আসলে একটি ভিন্ন মাত্রা বলতে পারি আমরা, ভিন্ন মোড় বলতে পারি আমরা, কারণ পুরো অভিযানটিকে একটা প্রশ্নের সম্মুখীন করেছে। আমানুল্লাহ কবির, আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা প্রায় যে বিষয়টি নিয়ে আসলে জানতে চাচ্ছি যে এই যে মাদক বিরোধী অভিযান, দেশের স্বার্থের কথা বলছি আমরা, দেশের স্বার্থেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে, বলা হচ্ছে জনগণের সহযোগিতা দরকার, সরকারকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে, কিন্তু এর মাধ্যমে আসলে নিরীহ কিংবা নিরপরাধ মানুষ যারা রয়েছেন তাদেরকে আসলে আমরা তাদের নিরাপত্তা নিয়ে কি আমরা কিছুটা আতঙ্কিত হতে পারি কিনা, যে কেউ আসলে এই অভিযানের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে কিনা, আপনার কি মনে হয়? এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সরকার 5টা সংস্থার তার মানে যে তালিকা করা হয়েছে তার ভিত্তিতে কমন যে সমস্ত নাম আছে তাদের বিরুদ্ধে অভিযানটা চালিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সবাই মাদক সেবী কিংবা মাদক ব্যবসায়ী কিনা। মাদক যারা ধরা পড়েছে এদের ভিতর কিন্তু অনেকেই আছে মাদক ব্যবসায়ী আছে, কেরিয়ারও আছে, আবার মাদক সেবীও আছে যারা মারা গেছে এর মধ্যে আছে। এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে আপনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে 2টা দায়িত্ব দিয়ে, সে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী একদিকে যেমন সে মানে ওই যারা দোষী অপরাধী তাদের বিরুদ্ধে যেমন অস্ত্র ব্যবহার করবে, আবার একই সঙ্গে কিন্তু সে ট্রায়ালও করতেছে, বিচারও করতেছে। অর্থাৎ যখন আপনার একজন লোককে মানে বিনা বিচারে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, তখনকে কিন্তু 2টা জিনিসের দায়িত্ব কিন্তু আসলে কি এটা দেওয়া হয়েছে, মানে দেওয়া হয়নি, আমরা দেখছি আর কি, বাস্তবে দেখছি আর কি। দেওয়া হয়েছে নাকি বাস্তবে তো দেখছি যে এটা হচ্ছে, তাই না? বিচারও করছে তারা, আবার তারা মানে একই অস্ত্র দিয়ে আবার হত্যাও করছে। তো এই ঘটনাটা ঘটতেছে। এখন যেটা হচ্ছে যে এই যে আপনি মানে ব্যাপক একটা অভিযান শুরু করলেন, এই অভিযানটা যদি আপনার তালিকা যদি এতই সুস্পষ্ট হয়ে থাকে বা আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন যে এই তালিকা একেবারে যারা অপরাধী তাদেরই নাম আছে, তাহলে এই যে একরামুলের মতো ঘটনা তো ঘটার কথা না, তাই রে? ঘটনা তো অনেকগুলি ঘটেছে এখন পর্যন্ত, 123টা না কতটা মানে বোধহয় হয়েছে, প্রায় 130 বা এরকম হবে। এখন এইটা এতগুলো লোক যখন আপনার এই যে কয়েকদিন 16 দিনের মধ্যে এই ঘটনা ঘটেছে, তো 16 দিনের মধ্যে যখন এতগুলো লোক মারা গেছে তখন আপনার লিস্ট কতটুকু মানে একেবারে পারফেক্ট, এই যে 2-4টা ঘটনা তো ঘটবে এটা খুব স্বাভাবিক না, অস্বাভাবিক কিছু না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে একরামুলকে নিয়ে যে ঘটনাটা ঘটছে, একরামুলের এটা শুধু দাবি নেয়, এখানে দেখা যাচ্ছে যে এনামুল হক বলে এক ভদ্রলোক ছিল, সেই এনামুল হককে বাঁচাতে গিয়ে কি তাকে হত্যা করা হলো? নাম বিভ্রাটের হত্যা করা হলো তাকে, নাকি তাকে মানে একরামুল হককে বাঁচানোর জন্য তাকে হত্যা করা হলো, কোনটা? এটা কিন্তু একটা প্রশ্ন জেগেছে। এখন একজন লোক একরামুল হক সম্পর্কে তার মানে পার্টির লোকজন বলেছে যে সে কখনোই আপনার মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ছিল না, পার্টির লোকে বলেছে, তার পরিবারের লোকে বলেছে, তার পরিবার প্রেস কনফারেন্স করে বলেছে, দাবি করেছে। এবং এগুলো মানে এখন যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাইনি। আনুষ্ঠানিকভাবে আর কি করতে হবে? অভিযোগ তো তার মানে পার্টির লোকেরা করেছে, তারপরে আপনার মানে তার পরিবার থেকে করা হয়েছে, এটাই তো অভিযোগ। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো অভিযোগপত্র কি পাঠানোর দরকার ছিল? এটা সে মনে করতেছে লিখিতভাবে তাকে অভিযোগ করতে হবে, কিন্তু এই অভিযোগটা যখন হয়েছে তখন আপনাকে অবশ্যই তদন্ত করতে হবে। এবং আমি শুধু মনে করি যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো তো আপনার ট্রায়াল ছাড়া যে সমস্ত ঘটনা ঘটে বা যে সমস্ত হত্যাকাণ্ড ঘটে সেগুলিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে। আপনার এই যে 123 জন বা 24 জন যাই হোক এই যে নিহত হয়েছে তাদের তো ট্রায়াল হয় নাই। আপনার যত বড় অপরাধী হোক
মানে তাকে হি সাপোজ টু বি ব্রট টু জাস্টিস, তাকে অবশ্যই বিচারের অধীনে নিয়ে আসতে হবে। তো বিচারাধীন তো তাদেরকে আনা নাই, তাই না? তাহলে এই যে এদের কি হবে? এদের যে এদের যে বন্দুক যুদ্ধে নিহত হলো, এদের ব্যাপারে কি হবে? এদের ব্যাপারে কি কোনো মানে ইনভেস্টিগেশন হবে না? ইনভেস্টিগেশন হবে না। অবশ্যই প্রত্যেকের ব্যাপারে ইনভেস্টিগেশন হতে হবে, প্রত্যেকের ব্যাপারেই একটা রিপোর্ট থাকতে হবে, প্রত্যেকের ব্যাপারেই, এবং এটা জুডিশিয়ারি ইনভেস্টিগেশন হওয়া দরকার। এগুলো হওয়া দরকার। এগুলো না হলে আমরা দেখা যাবে যে মানে আজকে যেমন এই যে একরামুল হকের যে ঘটনা ঘটছে, এরকম একরামুল হক বহু ঘটনা ঘটবে ভবিষ্যতে। ফরিদা ইয়াসমিন, তদন্তের কথা বলছি আমরা। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, ওবায়দুল কাদেরও বলেছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যে তদন্ত আসলে একজন মানুষ তার মৃত্যুর পরে যে তদন্তের কথা আমরা বলছি, তাকে যখন অভিযুক্ত করা হলো, সেই তদন্তটিকে আসলে তার মৃত্যুর আগে চিন্তা করা যেত না? মানে এই যে তদন্ত করা হচ্ছে না, তদন্ত না করে বন্দুকের একটা আশ্রয় নেওয়া হচ্ছে এবং বন্দুকের সাহায্যেই তাকে কিন্তু একই সাথে শাস্তিও দিয়ে দেওয়া হচ্ছে, এটা আসলে কতটুকু যৌক্তিক বা সমর্থন করা যায়? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু পিছনের দিকে আসি। মাদক বিরোধী অভিযানটা কখন শুরু হলো? যখন ঘরে ঘরে আপনার ছেলেমেয়েরা মাদকাসক্ত হয়ে পড়ছে এবং তার বিস্তার কোথাও বাদ নাই যে তার বিস্তার ঘটছে না, এখন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মাদক নির্মূল করতে হবে। জঙ্গিবাদ যেভাবে আমরা দমন করেছি, মাদক পুরোপুরি নির্মূল করতে না পারলেও মাদককে নিয়ন্ত্রণে আনতে হবে। তখন এই অভিযানটি শুরু হলো। তো অভিযানে অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে। যে যারা আপনার আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে তাদেরকে ধরতে যাওয়ার পরে তারা ক্রসফায়ারে মারা গেছেন। কিন্তু কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা সংবাদ সম্মেলনে বলেছেন, আপনি যে কথাটা বলছিলেন যে এই যে এইভাবে ঘটনাগুলো ঘটছে, বিচার হবে কিনা বা কি তদন্তের বিষয়টি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটি নিরপরাধ লোক যদি সেখানে নিহত হয়, তার তদন্ত হবে, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হবে এবং তার বিচার হবে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, আমি মনে করি যদি সেখানে যেই আমানুল্লাহ ভাই যেটি বললেন যে 5টি সংস্থা কিন্তু তাদেরকে রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই এই অভিযানগুলো পরিচালিত হয়েছে। এবং যে অভিযানগুলো হয়েছে এর মধ্যে কিন্তু কোনোটা নিয়ে তেমন কথা আসেনি যেটা আপনার কক্সবাজারের টেকনাফের একরামের বিরুদ্ধে যে বিষয়টা আসছে। তো এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে অভিযান চালাতে গেলে এই কোনো যদি ঘটনা ঘটে এরকম নিরপরাধ ব্যক্তি, সেটা তদন্ত হবে। এবং আমাদের যে সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নিজেও বলেছেন যে এর বিচার হবে এবং সুষ্ঠু তদন্ত হবে। আমি মনে করি যে এই বিষয়টি, যে ঘটনাটি ঘটেছে টেকনাফে, এটি একটি সুষ্ঠু তদন্ত হতে হবে। এটি অবশ্যই খুবই দুঃখজনক এবং এটা খুবই নিন্দনীয় যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, যেখানে সারা মানে মাদক বিরোধী যে অভিযান সেটা কিন্তু একটা মানে প্রশ্নের মুখে পড়ে গেছে, প্রশ্নবিদ্ধ হয়েছে যে আসলে ঘটনাটা কি। তো এখানে অনেক রকমের বিষয় থাকে। দেখা যায় যে মানে সরকারকে কোনো বিব্রতকর অবস্থায় ফেলার জন্য কখনো কোনো রকমের ঘটনা কেউ ঘটিয়েছে কিনা, বা এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারাই ঘটেছে না কি, এই বিষয়টা কিন্তু আমরা এখনো জানি না। যদিও আমরা মানে মোটা দাগে ধরে নিয়েছি যে এটা হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরে নিয়ে, যে সাধারণভাবে যেভাবে বলা হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু বিষয়টি তদন্ত না হওয়া পর্যন্ত এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি মানে স্পষ্ট হতে পারছি না আসলে ঘটনাটা কি ঘটেছে। এই তদন্ত করবেন কারা ফরিদা ইয়াসমিন? যাদের হাতে আসলে এই অস্ত্র তুলে দেয়া হয়েছে, সেই অস্ত্রের মানে ব্যবহার যথেচ্ছ ব্যবহারের একটা বিষয় চলে আসছে, তাদের সেই ক্ষমতাটাও দেয়া হয়েছে এবং তাদের হাতে তদন্ত করার ক্ষমতাও দেয়া হচ্ছে। তদন্ত একটা বিচার বিভাগীয় তদন্ত কিন্তু কমিটি গঠন হয়েছে, যেটা ম্যাজিস্ট্রেট দিয়ে করা হবে। হ্যাঁ, বিচার বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। এটা আপনার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তদন্ত হবে, সেটা কিন্তু তারা না, ওই বিভাগীয় এবং বিভাগীয় তদন্ত হবে, যেখানে সেনাবাহিনী তাদের নিজস্ব তদন্ত আছে, এর বাইরেও তদন্ত হবে। এটা অবশ্যই রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রই এই তদন্ত করবে। রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছে যে আমাদের মাদক বিরোধী অভিযানে সফল করতে হবে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। কিন্তু তার মানে এই নয় যে তারা বলে দিয়েছে, রাষ্ট্র বলেছে যে তোমরা
মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাও, এটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী কঠিন হতে বলেছিলেন, কঠোর হতে বলেছিলেন, কিন্তু তার কথাতে কি এরকম কোনো গন্ধ ছিল যে যেখানে পাওয়া যাবে তাকে সেখানে মেরে ফেলা হবে, এরকম কোনো? না, নিশ্চয়ই তিনি এটা বলেননি। তিনি বলেছেন যেভাবে আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করেছি, যে আপনি দেখেন যে হলি আর্টিজানের যে ঘটনাটা ঘটেছিল, যেইভাবে তারপরে বিদেশিদের যে হত্যা করা, এবং বিভিন্ন রাষ্ট্র কিন্তু আমাদের দেশে তাদের নাগরিকদের সফর করার ব্যাপারে কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেছিল যে বাংলাদেশ নিরাপদ নয়। এখন কিন্তু সেই অবস্থা থেকে আমরা অনেক অনেক মানে এগিয়েছি, অনেক ভালো অবস্থানে আসছে। অন্যান্য অনেক দেশের চেয়ে বাংলাদেশে মোটামুটি যে জঙ্গিবাদের যে মানে নিয়ন্ত্রণে আনা, এটা কিন্তু বাংলাদেশের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েই কিন্তু হয়েছে। তারাই কিন্তু একটি সফল কাজ করেছে এবং সারা বিশ্বে কিন্তু এটা প্রশংসিত হয়েছে। আপনি হয়তো জানেন যে বিভিন্ন দেশের এই কথাটিও এসেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের বাহিনীর সাথে মানে তারা বসবে যে এটা কিভাবে তারা এই নিয়ন্ত্রণে এনেছে। তো এর একটা সফল অভিযান কিন্তু চালিয়েছে। এটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের মানে যুদ্ধ ঘোষণা করতে হবে, সন্ত্রাস নির্মূল করতে হবে, জঙ্গিবাদ নির্মূল করতে হবে। সেটা যখন একটি ভালো ফলাফল এনে দিয়েছে, ঠিক তারপরে কিন্তু মাদকের বিরুদ্ধে যে অভিযানটা শুরু হয়েছে, কিন্তু সেখানে নিশ্চয়ই নির্দেশ দেয়নি যে যাকে হত্যা করে ফেলো। এটা অবশ্যই এটা অভিযান, মাদক নির্মূলের অভিযান। আমরা এটা অবশ্যই সাপোর্ট করি যে মাদককে এই সমাজ থেকে দূর করতে হবে, কিন্তু যে যাকে পাও ধরে গুলি করে ফেলো, এটা নিশ্চয়ই সাধারণ কোনো মানুষ বা গণমাধ্যমও সাপোর্ট করে না। একটা জিনিস হচ্ছে যে আমরা যে এই যে অস্ত্রের মাধ্যমে অস্ত্র দিয়ে মাদক মুক্ত করতে চাচ্ছি সমাজকে, এখন এই অস্ত্র দিয়ে করা সম্ভব কিনা, এটা এককভাবে অস্ত্র দিয়ে সম্ভব কিনা, আপনি কতজন মানুষকে মারবেন? এখানে দেখা যাচ্ছে একটা জিনিস দেখা যাচ্ছে যে রুই কাতলা যারা, তারা কিন্তু বাদ পড়ছে। রুই কাতলা ধরা পড়ে নাই, ওই যে বদির মানে ব্যয় সেই ধরা পড়ছে। আর বদি তো মানে মক্কা শরীফ চলে গেছে হজ করার জন্য, যার বিরুদ্ধে এত অভিযোগ, তাই না? এখন এই যে রুই কাতলা ধরা পড়ে নাই, আর এই যে চুনোপুটি ধরা পড়ছে, এদের কেউ মানে ছোটোখাটো ব্যবসায়ী, কেউ বড় ব্যবসায়ী কিন্তু ওইভাবে ধরা পড়ে নাই, আবার কেউ হচ্ছে কেরিয়ার। এখন এরা ধরা পড়ছে, এখন এদের ধরে আপনি কি এদেরকে ধরে বা মেরে আপনি কি সমাজকে মাদক মুক্ত করতে পারবেন না। তাহলে এখানে আপনার এই যে অভিযানটা চালিয়েছেন, এই অভিযানটার সঙ্গে যদি একটা সামাজিক আন্দোলন যদি গড়ে তুলতেন, তাহলে কিন্তু এটা সম্ভব ছিল। এখন এই সামাজিক আন্দোলন অনেকেই গড়ে তুলতে পারে, এই রাজনীতিবিদরাও রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারে, মানে সামাজিক সাংস্কৃতিক মানে প্রতিষ্ঠানগুলো সংস্থাগুলো গড়ে তুলতে পারে, বা অন্যান্য যে সংগঠন যে সমস্ত আছে, মাদক বিরোধী সংগঠন আছে, এটি আছে, এরাও করতে পারে। আমি একটু যোগ করি আপনার সাথে এখানে, ওই যে যেমন যেটা আপনি বলেন যে সামাজিক আন্দোলন, সেখানে কিন্তু ওই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই কথাটাই বলেছেন যে আজকে যারা মাদকের বিরুদ্ধে এত সোচ্চার এই অভিযানের বিরুদ্ধে, তারা এতদিন কোথায় ছিল? এতদিন তাদের এই আন্দোলনটা আসলে দরকার ছিল। রাজনীতিবিদরা শুধু তাদের ক্ষমতায় যাওয়া রাজনীতি করে, তারা কিন্তু সামাজিক সমস্যা নিয়ে কথা বলে না। তারা এটা তো তাদের তো এটা আপনি নিঃসন্দেহে এটা প্রশ্ন করতে পারেন তিনি, কিন্তু তাদের তো দায়িত্ব ছিল। অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব তো সবার আগে। আজকে এই যে কোন সময় আপনি অভিযানটা চালিয়েছেন, অভিযানটা এমন সময় চালিয়েছেন যখন এটা ব্যাপক আকার ধারণ করেছে, যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি যখন হয়েছে, তখন আপনি কিন্তু করেছেন। অথচ এটা হয়তো কয়েক দশকের ব্যাপার। এই যে মাদকের ব্যবসা এবং মাদক সেবন, এটা আজকের ব্যাপার না, বহু দিনের ব্যাপার। বহুদিন যাবৎ পত্রপত্রিকায় লেখা হচ্ছে, মিডিয়াতে আসছে, এই সমস্ত ঘটনা ঘটতেছে, কিন্তু তারপরে কিন্তু আপনি কোনো অভিযান নেন নাই, অভিযান ওইভাবে করেন নাই। টুকটাক হয়তো করছেন, ধরছেন ঠরছেন, এইগুলো কিছু ইয়াবা টিয়াবা করছে। এখানে দেখা যাচ্ছে আপনি একটা জিনিস একটা মনে রাখতে হবে, এই মাদক ব্যবসার সঙ্গে বহু লোক জড়িত, বহু ধরনের লোক জড়িত, যেহেতু মানে এখানে কিন্তু বিরাট একটা অঙ্ক রয়ে গেছে, টাকার ব্যাপার সেবা রয়ে গেছে, বিরাট অঙ্কে টাকা পয়সা, মানে হাজার হাজার কোটি টাকার মানে ব্যাপার সেবা রয়ে গেছে। একটা বিরতি নিয়ে আসে আমানুল্লাহ কবির, এবং এই যে মাদকের ব্যবসার সাথে যে সিন্ডিকেটগুলো জড়িত, কারা কারা জড়িত, এই বিষয়গুলো নিশ্চয়ই জানবো আপনার কাছ থেকে। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। আইপি নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন আমাদের।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণ। আমানুল্লাহ কবির এবং ফরিদা ইয়াসমিন রয়েছেন আমাদের সাথে স্টুডিওতে। আমানুল্লাহ কবির, বিরতিতে যাওয়ার আগে যেমনটা আপনার সাথে কথা হচ্ছিল যে এই মাদক ব্যবসার সাথে আসলে অনেক মানুষ জড়িত, অনেক উচ্চ পর্যায়ের মানুষ রয়েছেন, অনেক রাঘব বোয়াল রয়েছে, অনেক চুনোপুটি যেমন রয়েছে, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে নিহত হওয়ার ঘটনায় তারাই আসলে বেশি এই আক্রান্ত হচ্ছে। একটু যদি বিস্তারিত আপনি বলতে পারতেন যে কারা কারা, কারণ আমরা আজকে একটি সংবাদে দেখেছি ডিবিসি নিউজে প্রচারিত যে কারা গাড়ির ভেতরেও কারারক্ষীরাও নজরদারিতে রয়েছে এই মাদক সেবন, সরবরাহ এবং ব্যবসার সাথে অভিযোগে নজরদারিতে রয়েছে। আপনি এখান থেকে বোঝা যায় যে কারারক্ষীরাও জড়িত আছে। এখান থেকে বোঝা যায় যে আপনার এত বড় একটা, ধরে আমি ব্যবসায় যদি ধরে নেই যে এটা অবৈধ ব্যবসা, একটা ব্যবসা, মাদকের একটা ব্যবসা, এত বড় একটা ব্যবসা সারা দেশে এমনভাবে কিভাবে চলছে, কিভাবে সম্ভব? এখানে যদি আপনার যারা ক্ষমতাসীন, এখন তারা প্রশাসনের লোকও হতে পারে, দলের লোকও হতে পারে, তাদের যদি মানে সহযোগিতা না থাকে, তাদের যদি সাপোর্ট না থাকে, তাদের যদি প্রোটেকশন না থাকে, তাহলে কি করে এটা সম্ভব? এটা সম্ভব? এটা তো মোটামুটি প্রকাশ্যে সবাই জানে যে এই ঘটনাটা ঘটতেছে, এটা ওপেন সিক্রেট, এটা ওপেন সিক্রেট, সবাই জানে যে এই ঘটনা ঘটতেছে, অথচ মানে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। অ্যাকশনটা নেওয়া হলো যে আমি যে কথাটা আগেই বললাম, সেটা হলো যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখছি, তখন কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে। আপনার মাদকের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যে আজকে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে যে আপনি ব্যবস্থাটা গ্রহণ করেছেন, আপনাকে মনে রাখতে হবে মাদক কিন্তু শুধু বাংলাদেশে প্রবলেম না, মাদক কিন্তু সারা বিশ্বের প্রবলেম, এবং মাদক ব্যবসা কিন্তু সারা বিশ্বেই চলে। এদিকে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে প্রতিবেশীর থেকে এই মাদক দ্রব্যগুলো আসতেছে, তাই না? এটার স্থলপথেও আসে, জলপথেও আসে, এখন প্রধানত জলপথে আসতেছে, আবার ইন্ডিয়ার থেকেও আসে, পাকিস্তান থেকে আসে, আফগানিস্তান থেকে আসে, এরকম বিভিন্ন দেশ থেকে আসে। আপনি দেখেন এর আগে মানে আমরা জেনেছি মেক্সিকোতে মাদক ব্যবসায়ী যারা, তারা রাজনীতি করে, প্রশাসন নিয়ন্ত্রণ করে, সরকার নিয়ন্ত্রণ করে, সব কিছু নিয়ন্ত্রণ করে। সেখানে কিন্তু অস্ত্র দিয়ে বহু যুদ্ধ হয়েছে তাদের সঙ্গে, কিন্তু এখন পর্যন্ত মাদক কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে নাই, তাই না? ওখান থেকে আমেরিকাতে চলে আসে, অন্যান্য জায়গায় চলে যায়। আপনার কলম্বিয়াতেও এরকম ঘটনা ঘটছে, বহু জায়গায় এরকমভাবে মাদক ব্যবসায়ীরা আছে যারা এত পাওয়ারফুল সিন্ডিকেট যে তাদের কাছে সরকারও হার মানতে বাধ্য হয়। আজকে আমাদের দেশেও কিন্তু এরকমভাবে অনেকগুলো সিন্ডিকেট গড়ে উঠছে। এখন এই সিন্ডিকেটগুলো যে গড়ে উঠছে, এই সিন্ডিকেটগুলো যখন গড়ে ওঠে, নিশ্চয়ই এটা মানে আপনার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়ায় নাই। যদি নজর এড়িয়ে না থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তখনই এদেরকে ধরলো না কেন? এটা যদি মানে যখন এটা অঙ্কুরেই যদি বিনিষ্ট করা হতো তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। অঙ্কুরে বিনিষ্টিত করতে পারে নাই বলেই কিন্তু আজকে এটা মহিরু হয়ে পরিণত হয়েছে, এবং আমাদের জন্য একটা, এবং তাদের বিরুদ্ধেও তো অভিযোগ রয়েছে। আমরা তো এর মধ্যে দেখেছি যে চট্টগ্রামে 20 জন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, 45 জন জনপ্রতিনিধির নামে এই অভিযোগ রয়েছে যে তারা এই মাদক ব্যবসার সাথে জড়িত। তো সেই ক্ষেত্রে আসলে তাদের পক্ষে তদন্ত করা কিংবা তাদের পক্ষে ব্যবস্থা নেওয়া কি আসলে সম্ভব ছিল? না, এটা তো সরকার ব্যবস্থাটা নেবে, সরকার ব্যবস্থা নেবে। এখন যেটা হচ্ছে যে সরকারের প্রবলেমটা হচ্ছে সরকারের লোকই এখানে জড়িত, ইভেন ছাত্রলীগের লোকজন পর্যন্ত, ছেলেরা জড়িত। এখানে দেখা যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় জড়িত, এরকম খবর টবর বেরোয়েছে, হল থেকে এই সমস্ত ইটি উদ্ধার করা হয়েছে। তো এখন যেখানে এই যে সরকারি দলের বা ক্ষমতাসীন দলের লোকজন যদি জড়িত থাকে, আপনাকে দেখতে হবে যে এর পরিণতিটা কি হবে, পরিণতিটা সমাজে কি হবে। যেই জড়িত থাক, আজকে যে কথাটা বলা হচ্ছে, যেই জড়িত থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনের ঊর্ধ্বে নয়। এটা যদি আগে বলা হইতো তাহলে আজকে এই অঙ্কুর থেকে এটা অঙ্কুরেই কিন্তু বিনষ্ট হতে, এটা আজকে মহিরুহ হতো না। মহিরুহ হয়েছে বলে এখনকে কিন্তু এটা এই যে অস্ত্র দিয়ে এখন কাটতে হচ্ছে, ডালপালা কাটতে হচ্ছে। ফরিদা ইয়াসমিন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা আমানুল্লাহ কবির বলছিলেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি যখন চলে আসে তখনই কিন্তু আসলে মানবাধিকারের বিষয়টি চলে আসে। তো এই বিষয়টিতে আসলে এই পুরো অভিযানের বিষয়টিতে আমরা কি আসলে মানবাধিকার লঙ্ঘনের কোনো গন্ধ পাচ্ছি কিনা, মানে সেই আশঙ্কা কি থেকে যাচ্ছে কিনা, আপনার কি মনে হচ্ছে? আচ্ছা, ধরেন বাংলাদেশে যে মাদকের বিস্তার,
বা যে অবস্থা, আর কলম্বিয়া বা মেক্সিকোর অবস্থা কিন্তু এক না। মেক্সিকো তো তো মানে যেটা বললেন উনি, যে অস্ত্র নিয়ে দুই পক্ষে গোলাগুলি হয় এবং নিয়ন্ত্রণ দেশে মোটামুটি সব কিছু নিয়ন্ত্রণ করে মাদক ব্যবসায়ীরা। এবং কলম্বিয়াতেও সেম অবস্থা। ইভেন ফিলিপাইনের মতো আমাদের দেশের অবস্থা না। ফিলিপাইনে কিন্তু দুতার্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং কয়েক হাজার লোককে তিনি মেরে ফেলেছেন। তো কিন্তু সমস্যার তো সমাধান হয়নি। মাদক এটা এমনই একটা অবস্থা যে এটা সহজে সমাধান হবে না আর কি, যতটা নিয়ন্ত্রণে রাখা যায়। যেটি যে এর আগে কেন এই ধরনের অভিযান পরিচালনা করা হয়নি। অভিযান চালানো হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে, প্রচুর ধরা হয়েছে। এর মধ্যে দেখা গেল এই যে যারা রাঘব বোয়াল, তারা কিন্তু ঠিকই বেরিয়ে যায় এবং তারা আইনকে প্রভাবিত করার চেষ্টা করে। ওই যে টাকা, যারা মাদকের সাথে জড়িত তাদের কিন্তু প্রচুর অর্থ, মানে এতই লাভজনক ব্যবসা যে আঙ্গুল ফুলে কলা গাছের কথা আছে না, তারা রীতিমতো এরকম অবস্থা। এবং এই টাকা দিয়ে কিন্তু প্রশাসন নিয়ন্ত্রণ করে, এই টাকায় তারা আবার ক্ষমতায় যায়, তারা নমিনেশন পায়, তারা নির্বাচন করে, সবসময় হয়ে আসছে। কারণ টাকাই তো সব কিছু এখন নিয়ন্ত্রণ করে, ক্ষমতা। তো এখানে যে কথাটা আসছে যে এরা কি যেভাবে অভিযানটা চালানো হচ্ছে, তারা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা। যখন মাদক আমার সন্তানকে, আপনার সন্তানকে মাদকাসক্ত করে মানে সমাজকে কলুষিত করছে, ঐশীর মতো যে একটি মেয়ে তার পিতামাতাকে খুন করেছে মাদকের জন্য, তার পুলিশ অফিসার পিতা এবং তার মাকে, একটা অল্প বয়সী একটা মেয়ে, কেন তার হিতাহিত জ্ঞান ছিল না, মাদকাসক্ত। এটা কি মানবাধিকার, এটা কোন পর্যায়ে পড়ে? যখন বিভিন্ন কলেজে, স্কুলের ছেলেমেয়েরা মাদকাসক্ত হচ্ছে এবং যারা প্রথমে হয়তো মাদকাসক্ত হয়, তারপর সে আবার ক্যারিয়ার হয়, সে আবার আরেকজনকে মাদকাসক্ত করে। এভাবে কিন্তু চেইন, একটা পুরা নেটওয়ার্ক ওদের। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বাংলাদেশ থেকে দেশের বাইরে অঞ্চল, মানে দেশের বাইরে বিভিন্ন দেশে তাদের এই নেটওয়ার্কটা বিস্তৃত। আর যেটা যে মাদক নিয়ন্ত্রণের, আমি বলবো প্রথম কথা সীমান্ত তারা কেন মানে কঠোর হচ্ছে না? তাহলে সীমান্তে কঠোর হলে এই মাদকগুলো আসে কিভাবে? তো এত ভিতরে তো এত অভিযানের প্রয়োজন পড়ে না, যদি সীমান্তে তারা কড়া নজর দেয়, মাদক যদি ঢুকতেই না পারে। এবং মাদকের যে আপনার যে বলছিলেন না যে কারা কারা জড়িত, শুধু কারারক্ষী না, কারারক্ষীরা কিভাবে জড়িত হয়, তারা কিন্তু যারা কারাভ্যন্তরে থাকে তাদেরকে তারা কিন্তু মাদক সরবরাহ করে, পয়সার বিনিময়ে মাদক সরবরাহ করে। সে করতে গিয়ে সে নিজেও মাদকাসক্ত হয়, তখন আবার তার এই চাহিদা হয়। তো এইভাবে শুধু কারারক্ষী না, মানে এটা তো শুধু একটা আমি বলছি যে বিভিন্ন ক্ষেত্রে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন বলেছেন যে তাদের কাছে যে তালিকা আছে বা তারা যেটা দেখেছেন যে সমাজের বিভিন্ন স্তরে এই মাদকাসক্ত আছে, যারা মাদক গ্রহণ করে, মাদকের সাথে জড়িত বিভিন্ন, এখন মানে বাইরে থেকে আছে, কিন্তু সেই বোঝা যাচ্ছে না উঁচু স্তরে যারা রয়েছেন তারা কি আসলে ধরাছোঁয়ার বাইরেই চলে গেলেন বা বাইরেই রয়ে গেলেন, এবং ভুক্তভোগী যারা হলো একেবারেই হয়তো বা এই যে আপনারা যেমন বলছেন যে মাদক সেবী যারা, ক্যারিয়ার যারা, এদেরকেও তো আসলে তারাই নিয়ে আসে এই ব্যবসা, তারাই ধরা পড়ছে। একটা পরিসংখ্যানে যে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে, 10,000 মামলা সবই খালাস মাদকের মামলায়। তো কিভাবে তারা এই নিয়ন্ত্রণ করবে? তখন দেখা যায় যে আইনটা, এখন কিন্তু আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু এই সরকার যে একটি অভিযান চালাচ্ছে সেটি না, কঠোর একটি অভিযান তা না, তারা কিন্তু অনেক দিক দিয়ে উদ্যোগ নিয়েছে। সেটি হচ্ছে যে আরেকটি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে, যেটি মাদকের মানে জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেটা এতদিন ছিল না। এই মৃত্যুদণ্ড করে সে আইনটি এখন আইন মন্ত্রণালয়ে আছে, এটা ভেটিংয়ের পরে এটা পার্লামেন্টে যাবে। তো আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, মানে কঠোরভাবেই সরকার নেমেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমি কঠোরভাবেই নামি এবং সেটা আমি করার চেষ্টা করি। তো এটা কঠোর। এখন এর মধ্যে যে মানবাধিকাররা যখন মানে বলে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যে বিচার বহির্ভূত, তারা কিন্তু ধরে ধরে ক্রসফায়ার মানে দিয়ে মেরে ফেলা, এটা কিন্তু কোনো নির্দেশনা বা এরকম মানে আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলছে যে আমরা মারছি না, যে হয়তো ধরতে গেলে বা মারা যাচ্ছে, যেটা তারা বলছেন। একরামের ঘটনাটা হয়তো অন্যরকম আমরা যেটা জানলাম, কিন্তু এটা কিন্তু তারা সরকার যে কথাটা বলছেন যে মাদককে নির্মূল করতে হবে, এখন সেটা শুধু অভিযান চালানো, কঠোর অভিযান তা না, এর পাশাপাশি এবং যেটা যে সামাজিক যে আন্দোলন, সেটা কিন্তু তারা
আন্দোলনটা করতে হবে। আন্দোলনটা এই যে সমাজের মধ্যে যদি জাগরণ তৈরি হয়, সচেতনতা তৈরি হয়, এখানে গণমাধ্যমের ভূমিকা আছে এবং তারা কিন্তু লিখছে, মাদকের বিরুদ্ধে কথা বলছে না যে তা না, বলছে, এবং যে যার অবস্থানে একটা সমন্বিত উদ্যোগ দরকার। যেমন আমি বলবো যে স্কুল কলেজ তাদের পাঠ্যপুস্তকে, তাদের কারিকুলামে এই বিষয়গুলোকে নিয়ে আসা, এবং পরিবারে এই শিক্ষাটা দেওয়া যে মাদক কি, কেন তুমি কার সাথে যাচ্ছ, বা সে যে পরিবার তাকে নজরে রাখা যে সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, সে কি করতেছে, তার কিছু পরিবর্তন দেখা যাবে। কোনো মানে সন্তান যদি বাইরে গেলে বা সে যদি মাদকাসক্ত হয়ে পড়ে, তার আচরণে কিন্তু কিছু পরিবর্তন আসবে। সেটা যদি খুব ক্লোজলি অবজার্ভ করা যায়, সেটা কিন্তু বাবা মার চোখে পড়বে, পরিবারের সদস্যদের চোখে পড়বে। তো এই বিষয়গুলোকে মানে অ্যাড্রেস করতে হবে যে সবাই সমন্বিত উদ্যোগ দরকার, শুধু সরকার নয়, আইন শৃঙ্খলা বাহিনী নয়, সমাজে প্রতিটি মানুষের যে যেখানে আছে তাকে সতর্ক থাকতে হবে। এবং তদন্তের আসলে একটা বিষয়, মানবাধিকারের কথাটা আসলে সেভাবেই এসেছিল যে তদন্তের যখনই কাউকে আটক করা হবে, শুধুমাত্র অভিযোগ পেলেই তো আর কাউকে অভিযুক্ত ভেবেই শুধু তাকে নিধন করা হবে তা তো নয়। বিচারের পরে তাকে মানে দোষী সাব্যস্ত করার পরে তার সাজা হবে। এটা আমরা বলছি, সবাই বলছে যে এই অভিযানে আমরা চাই না কোনো কেউ নিহত হোক, এটা সচেতন কোনো মানুষই চায় না। আমানুল্লাহ কবির, আপনি কি আর কিছু যোগ করতে চান এর সাথে? যেটা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারটা হচ্ছে এখন, মানবাধিকার এটা আমাদের মানে কনস্টিটিউশনে কি আছে মানবাধিকার সম্পর্কে, কিন্তু গ্যারান্টি দেওয়া আছে কনস্টিটিউশনে। এখন আপনি ওই কথাটা হচ্ছে যত বড়, ওই আমি আগেই বললাম যে যত বড় অপরাধী হোক তার কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে, বিচার পাওয়ার অধিকার আছে। সেই অধিকার থেকে আপনি বঞ্চিত করলেন, এটাই হলো মানবাধিকার লঙ্ঘন আর কি। এটা একটা ফান্ডামেন্টাল রাইট, সেই রাইটটা থেকে আপনি কিন্তু তাকে বঞ্চিত করলেন। এখন এইটা যেটা হবে কি, যে মানে এই ঘটনা ভবিষ্যতে আরও কিন্তু ব্যাপক আকার ধারণ করতে পারে। আরও যদি কিছু ঘটে তাহলে কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনটা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। এখনই যদি সতর্ক না হলে, এখনই যদি এটাকে মানে এই রশি টানে না ধরলে, রাশ টেনে না ধরলে, তাহলে প্রবলেমটা আরও বিস্তার লাভ করতে পারে। এই জন্য আমি বারবার বলছি মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, এবং মানবাধিকার লঙ্ঘনটাও হচ্ছে এগুলোর বিচার বিভাগীয় তদন্ত হতে হবে। তদন্ত করে আপনি কিভাবে কি ঘটনা ঘটলো তার একটা রিপোর্ট তো থাকতে হবে। এটা তো নয়তো আপনি কিভাবে ঘটনাটা ঘটলো, আপনি কিছু লোক অস্ত্র দিলেন, একজনকে অস্ত্র দিলে আর একজনকে মেরে ফেললেন, হয়ে গেল। আইন যদি সংশোধনী হয়, সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ডই হয়, মৃত্যুদণ্ড হলেও তো আপনাকে বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডটা আসলে পাওয়া অনেক আছে, কিন্তু এখন বিচার করে তারপরে আপনাকে কিন্তু মৃত্যুদণ্ড দিতে হবে। বিচারের আগে কিন্তু আপনি মৃত্যুদণ্ড দিতে পারবেন না। আপনার পুলিশ তো বিচারের মালিক না, বিচারের মালিক ম্যাজিস্ট্রেট, আইন বিভাগ, যারা বিচার বিভাগ তারা মালিক। এটা পুলিশ তো মানে হাজার হাজার কিন্তু জেলখানায় মানে তাদেরকে নেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। না সেটা তো হয়েছে, কিন্তু এর মধ্যে যেটা হয়েছে, এখন আপনি দেখেন এখানে যে ঘটনাগুলো আপনি বললেন, এখানে পুলিশ যেটা বলছে একই ঘটনা, পুলিশ মোটামুটি একই গল্প বলছে। পুলিশ কিছু গল্পকার নেওয়া উচিত, নিয়ে নতুন নতুন গল্প সাজানো দরকার। একই গল্প বারবার বলতেছে, মানুষের কাছে কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতে পারছে না যে একই গল্প ঘটে, একই ঘটনা বারবার একইভাবে ঘটে, এটা কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। সুতরাং এখানে আপনার এই যে বিশ্বাসযোগ্য না, একটা হচ্ছে একই গল্প বারবার মানে বলছে পুলিশ সমস্ত ঘটনায়, 2 নম্বর হচ্ছে পরিবার থেকে বা স্বজনরা কিন্তু অভিযোগ করছে অন্যরকম। বলা হচ্ছে যে অমুক দিন তাকে ধরে নিয়ে গিয়েছিল, ধরে নিয়ে যাওয়ার পরে তারপর দেখা গেছে যে তাকে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে বলা হয়েছে। এই ঘটনা কিন্তু ঘটছে, এটা কিন্তু বলা হচ্ছে, তাই না? তাই পরিবারের অভিযোগ, স্বজনদের অভিযোগ আর মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য এক হচ্ছে না, এটা ভিন্ন হচ্ছে, তাই না? এই যে ভিন্নতা, এই ভিন্নতার কারণে এটা এখানে একটা মানে এই বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কার নামে অভিযোগ রয়েছে তাদের নামে সুষ্ঠু তদন্ত, এবং তারপর আসলে এবং যারা মারা গেছে তাদের ব্যাপারে তদন্ত। একটু যোগ করতে চাই যে 2004 সালে কিন্তু বিএনপি এই র্যাব গঠন করে, এবং অপারেশন ক্লিন হার্টের নামে যে ঘটনাগুলো ঘটেছিল তখন কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তখন তারা বলছে যে এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এর প্রতিবাদ এই সেই, তারা কিন্তু আবার এখন কিন্তু
মানে উল্টা পৃষ্ঠা আর কি। এটা তো আমাদের রাজনৈতিক বক্তব্য, যে রাজনীতিতে যে বিরোধী দলে থাকে তারা তো সেভাবেই বলতে থাকেন। মির্জা ফখরুল ইসলাম বারবার বলছিলেন যে বিরোধী শক্তিকে আসলে দমন করার জন্য এটা করা হচ্ছে। এখন তিনি যদিও এই বিষয়টিতে চুপ রয়েছেন। আচ্ছা, আরেকটা বিরতি নিয়ে ফিরে আসি আমাদের আলোচনাতে। আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন আমাদের। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণ। আমানুল্লাহ কবির, ফরিদা ইয়াসমিন। এই মুহূর্তে দেখে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো আসলে কোন ধরনের খবর দিচ্ছে। শুরুতেই কালের কণ্ঠ আছে আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে, দেখে মনে হয় জাতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, এটি বলেছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। এছাড়া রয়েছে, মাদক বিক্রেতার পক্ষে সুপারিশকারীকেও ছাড় নয়, সংস্কৃতি মন্ত্রী বলেছেন। এতিম শিশুদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী। একরামুলের ঘটনা ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন, যেটি নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এবং ওবায়দুল কাদের একটি কথা বলেছেন, দুই একটা ভুলে মাদক বিরোধী অভিযান প্রশ্নবিদ্ধ হবে না। আসলে এই ভুলটা মানুষের জীবন দিয়ে হয় কিনা, এটিও একটি প্রশ্ন। এর পরের সংবাদপত্রটি কোনটি? bdnews24.com রয়েছে আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে, সব রোহিঙ্গাকে নিতে রাজি মিয়ানমার। সড়কের ঝুঁকি এড়াতে ভিড় ট্রেনের কাউন্টারে, সাংবাদিককে পুলিশের মারধর তদন্তে কমিটি। ঢাকার বনানীতে খাবারের 4 দোকানকে 10 লাখ টাকা জরিমানা। আমরা জানি ভেজাল বিরোধী অভিযানও চলছে এবং সেটি বেশ সফলভাবে পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গাজা সীমান্তে সহিংসতা, জাতিসংঘের নিন্দা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো। সব রোহিঙ্গাকে নিতে রাজি মিয়ানমার, থং তুন বলছেন সে দেশের নিরাপত্তা উপদেষ্টা। এটা ব্যাপারটা হচ্ছে, নিতে রাজি শুধু হলে হবে না, আপনাকে পরিবেশ সৃষ্টি করতে হবে, পরিস্থিতি সৃষ্টি করতে হবে। সেখানে যদি এই রোহিঙ্গারা যদি একটা মিয়ানমারের একজন সাধারণ নাগরিক হিসেবে সমস্ত সুযোগ সুবিধা না পান, তাহলে কি করে সেখানে তারা যাবেন, ফেরত যাবেন? এটা কিন্তু এই কথাটার মধ্যে একটা মানে ভ্যাগ একটা ব্যাপার আছে, যে নিতে রাজি বললেই হবে না, সে পরিবেশই তারা রাখেনি। পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। সেখানে তারা যেখান থেকে আসছে তাদের জন্মভূমিতে, মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাদের যেখানে বাড়িঘর ছিল সেখানে তাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। এই সমস্ত পরিবেশ পরিস্থিতিটা সৃষ্টি করতে হবে। এবং শুধু তাই নয়, তাদেরকে এই যে তারা যে এতদিন যে ভুক্তভোগী হলো, তাদেরকে কম্পেনসেশনও দিতে হবে, যাতে তারা আবার রিহ্যাবিলিটেট করতে পারে। সেই ব্যবস্থা এটা আসলে সম্ভব কিনা 30 সেকেন্ডের মধ্যে ফরিদা ইয়াসমিন আপনি বলবেন, যেটা আসলে কি সম্ভব মিয়ানমারের পক্ষে? না, মিয়ানমার যেটা করেছে সেটা হলো তারা গণহত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গণহত্যার একটা সংজ্ঞা তৈরি করে। সেখানে হলো যে কোনো জাতিকে মানে পুরাপুরি নির্মূল করার উদ্দেশ্যে যে হত্যাযজ্ঞ চালায় সেটা হলো গণহত্যা। এবং মিয়ানমার কিন্তু এই রোহিঙ্গাদেরকে সব মূলে নির্মূল করতে চেয়েছে, পোড়ামাটির নীতি গ্রহণ করে একেবারে সবাইকে। সেখানে তারা সব নিতে রাজি, এটা বললে কিন্তু আসলে বিশ্বাসযোগ্য না। সেই পরিবেশ নাই, কারণ নাগরিকরা কিন্তু যেতে চাচ্ছে না, বলে যে আমরা কোথায় যাব, কারণ তাদের ভিতরে বিষয়টা অনিশ্চিত। আমানুল্লাহ কবির, ফরিদা ইয়াসমিন, ধন্যবাদ। সময় একবারে শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণে সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরও।